পেলাম চম্পকনগরের রাজপ্রাসাদে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমাকে ছুটে যেতে হবে সেই স্থানে, সেই স্থানে। ওই না নিশিত প্রভাত আগে যাবো আমি চম্পলাতে, ওই না বাছার লহলাতে লিখিতে। আবার নিশিত প্রভাত আগে যাবো আমি চম্পলাতে, ওই না বাছার লহলাতে লিখিতে। আজ পদ্মাবতী এসে বলে, দাদা চলেছ কত দূরে? আমি বলিলাম যাব চম্পকনগরে। আবার পদ্মাবতী রাখিতে মা, পদ্মাবতী দিন সত্য করে। পদ্মাবতী বলে তাহার কথা মতো লিখিতে। তাই তো আজকে তিনি যেন পদ্মাবতী এসে আমার পথ রোধ করে বলল, দাদা তুমি কত দূরে ছুটে চলেছ? আমি বললাম আমি হচ্ছি ভাগ্য বিধাতা। এই পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাটে লিখন লেখা। তাই তো ছুটে যাব আমি চম্পকনগরে। পদ্মাবতী তিন সত্য অঙ্গীকার করে আমাকে বলে, দাদা গো লিখন লিখবে সত্য, কিন্তু তোমার কলমে যা উঠবে তা লিখবে না তুমি ওই বাছার ললাটে। পদ্মাবতী বলল আমাকে, দাদা বাছার আয়ু লিখবে মাত্র 12টি বৎসর। 12 বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে, 12 বৎসরের মধ্যে সে পড়াশুনো করবে, তারপর নিজের মামিমাকে হরণ করে বিবাহ করবে শুধুমাত্র 12 বৎসরের মধ্যে। তাই তো পদ্মাবতীর রাখিতে মান, যেতে হবে আমাকে ওই বাছারে ললাতে লিখন লিখতে। যাই যাই, বিলম্ব না করে এই মুহূর্তে চম্পকনগরে ছুটে যাব। নিশিত প্রভাত আগে যাবো আমি চম্পলাতে, ওই না বাছার লহলাতে লিখিতে। তাই আজকে ৬৬ দিন এই আতুর ঘরে আজকে দিনে থাকতে হবে। হ্যাঁ রানীমা। ধাত্রীমা বলুন। আমার কত সুন্দর খোকন, এই খোকনকে সুন্দরভাবে গান শুনিয়ে একটু ঘুম পাড়িয়ে দিন, আর ততক্ষণ আমি বিশ্রাম করি, কেমন? বেশ রানীমা, আপনার খোকনকে আমাকে দিন। বা আপনি দেখছেন রানীমা, বুড়ো বয়সে আপনার কত সুন্দর সন্তান হয়েছে। ঠিকই বলেছেন। একবারে আমার মতো ফর্সা হয়েছে বলেন। আজকে কত ভাগ্যের ফলে পেয়েছি আমার খোকনকে। তাই খোকনকে পেয়ে আমি সব কথা ভুলে গিয়েছি। রানীমা বলো। আপনার খোকন ঘুমাচ্ছেন, আপনি একটা ঘুম পাড়ানি গান করুন তো। খোকন আমার ঘুমাচ্ছে না? বেশ বেশ, আমি খোকনকে গান শোনাবো, তাহলে সত্যি সুন্দরভাবে খোকন আমার ঘুমিয়ে যাবে। আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো, দেখলেন? ও ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা,
মেঘে পরি দেবী সাথে ঘুমি যায় ঘুম যায় মেঘে পরি দেব সাথে আকাশ ঘুমাই আকাশ ঘুমাই ঘুমাই স্বর্গের তারা আমার খোকন ঘুমিয়ে যাবে আর দিবে না সারা আকাশ ঘুমাই আকাশ ঘুমাই ঘুমাই স্বর্গের তারা আমার খোকন ঘুমিয়ে গেলে আর দিবে না সারা আর খোকন শোনো ডালিম আর খোকন শোনো ডালিম ঘুমাই আমারি কাছে মেঘে পরি দে সাথে ঘুমি যায় মেঘে পরি দে সাথে ঘুমি যায় ঘুমি যায় মেঘে পরি দের সাথে রাত্রিমা একবার চোর ঢুকেছিল, সবাই ধড়ফড় করে উঠে চলে গেছিল। এবার মনে হয় চোর ঢুকেছে, মনে হয় বুঝতে সত্যি পারছি। রাত্রিমা। হ্যাঁ, খোকন আমার গান শুনল তো হ্যাঁ, যার জন্য সুন্দরভাবে খোকন আমার ঘুমিয়ে গেল। তাই আমি বলছিলাম কি জানো মা, হ্যাঁ, শরীর বড় ক্লান্ত হয়েছে, আমি ততক্ষণ বিশ্রাম করি। বেশ। এই আতুর ঘরে তুমি সুন্দরভাবে আজকে নিশীথে দাঁড় ঠিক পাহারা বলেছেন দেবে। নানিমা। আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। বেশ বেশ বেশ, তাই তাই হবে। নেন আপনার খবরকে নিন। আপনি হয়তো জানেন না, আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? তাই হ্যাঁ, 6 মাস। ওই তো আমি যেন চম্পকনগরে প্রবেশ করেছি, কিন্তু চম্পকনগরে প্রবেশ করা মাত্র দেখি সর্বমুখে আতর ঘরে প্রবেশ করে যেন মহারানী সনকা তার সন্তানকে নিয়ে যেন কত সুন্দর নিদ্রায় মগ্ন হয়ে আছে। না জানি আজকের দিন আমি পদ্মাবতীর কথা মতো আমি কেমন করে লিখবো বাছার ললাতে। কেন কেন আমি আজকের দিন ওই পদ্মাবতীর সঙ্গে আমি 300 অঙ্গীকার করলাম। আর যদি ওই পদ্মাবতীর সঙ্গে অঙ্গীকার না করতাম, এই অবাস্তব লিখনখানা আমাকে লিখতে হতো নই বাছারে ললাতে। জানি না কোন ছলনার আশ্রয় নিয়ে এসেছিল পদ্মাবতী আমার সম্মুখে। তার মনের কথা বাসনা বুঝতে পারিনি বলে আমি 300 অঙ্গীকার আবদ্ধ হয়েছি। অঙ্গীকার করার পর তার মনের এমনই কথা আমার কাছে প্রকাশ করে বলেছে, যে কথা হবার নয় সেই কথা আজকের দিনে আমার কাছে সে তুলে ধরেছে। কিন্তু না না না,
পদ্মাবতীকে যে আমি কথা দিয়ে ফেলেছি, অঙ্গীকারে আবদ্ধ। যত কষ্ট হোক না কেন, শত কষ্ট হতে গেলেও আজকের দিনে ওই বাছার ললাতে আমাকে লিখন লিখতে হবে গো। তাই তো বিলম্ব না করে ওই আতর ঘরে প্রবেশ করে আমি ওই বাছারে ললাতে লিখন লিখব। আমি ওই বাছারে ললাতে লিখন লিখব। একে আমি দেখছি কত সুন্দর যেন সন্তান জন্মগ্রহণ করেছে। যে মায়ের কোল শূন্য হয়ে গেছিল সন্তানকে হারাবার পর, আবার যেন সন্তানকে কোলে পেয়েছে বলে মায়ের কোল আলোকিত হয়েছে গো। সেই সন্তানকে দেখে মনে হচ্ছে আকাশের তারা নেমে এসেছে এই আতর ঘরে। সেই সন্তানের বদনখানা দেখে মনে হচ্ছে আকাশের চন্দ্র নেমে এসেছে। কেমন করে লিখন লিখবো বাছারে ললাতে? না, আমি আর দেরি করব না। আমি যে ভাগ্য বিধাতা, এই আতর ঘরে প্রবেশ করেছি আমি ওই বাছারে ললাতে লিখন লিখবো বলে। কিন্তু একটিবার যদি সূর্য উদিত হয়ে যায়, আমি আতর ঘর পরিত্যাগ করতে পারবো না। সূর্য উদিত হতে গেলে সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। তাই তো না, এই মুহূর্তে আমি লিখন লিখবো, এই মুহূর্তে আমি লিখন লিখবো। ওই আমি লিখিলাম বাছার ললাতে হে ললাতে হে আমি ওই না এমন লিখন লিখবো আমি কে খন্ডাইতে পারে আমি। ওই না বাছার আয়ু হবে মাত্র 12টি বছর আমি। ওই না 12 বছরে দেখো বাছা লেখাপড়া করিবে আমি। ওই না 12 বছরে দেখো মামিকে হরিবে আমি। সত্যি এই তো আমি লিখন লেখা শুরু করেছি বাছারে ললাতে। বাছার আয়ু হবে মাত্র শুধু 12টি বৎসর। 12 বৎসরে সে লেখাপড়া করবে, নিজের মামিমাকে হরণ করবে 12টি বৎসরের মধ্যে। আর যে আমার কলম চলতে চাইছে না গো, এই অবাস্তব লেখনখানা লিখবার জন্য আমার কলম আর চলছে না। কি করে আমি লিখন লিখবো বাছারে ললাতে? 12 বৎসরে দেখো বাছা বিবাহ করিবে আমি। ওই না 12 বৎসরে দেখো বিবাহ করিবে আমি। ওই না বিবাহ রাত্রিকে বাছাকে দংশিবে নাগিনীতে আমি। 12 বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ রাত্রিতে পদ্মার কালিয়া নাগিনীতে বাছাকে দংশন করবে। হাই ঠাকুর,
এই অবাস্তব লেখনখানা কেন আমার হাত দিয়ে তুমি লেখা করাচ্ছ? কেন লেখা করাচ্ছ? আজ অঙ্গীকারে আবদ্ধ বলে এই অবাস্তব লেখনখানা আমাকে লিখতে বাধ্য করেছে পদ্মাবতী। আরো লিখব, তাহার স্ত্রী তাকে বক্ষে লইয়ে সাগরের জলে ভাসবে, ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরে। এক এক করে ৩৩ করে দেবতার সম্মুখে নৃত্য নাচ করে বাছাকে ফিরে পাবে বক্ষ মাঝে। বাছাকে ফিরে পেয়ে আবার দেশে ফিরে আসবে। এই তো আমার লিখন লেখা শেষ হয়েছে, তাই তো আর বিলম্ব নয়। এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। যাই 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 যাই, ওই তো পূর্ব আকাশে আর কিছুক্ষণ পরে যেন সূর্য উদিত হবে। একবার যদি সূর্য উদিত হয়ে যায় এই আতর ঘর আমি পরিত্যাগ করতে পারবো না। যাই যাই, এই মুহূর্তে আমি পালিয়ে যাই। কি কে তুমি? কে তুমি আতর ঘরে? ছি 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 ছি, আজকের দিনে তুমি এই আতর ঘরে পুরুষ মানুষের প্রবেশ করেছো? কে তুমি? তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছি, ছি 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 ছি। কিন্তু আমি যে সামান্য পুরুষ নই। তুমি সামান্য পুরুষ নও, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চোটে প্রণাম হয় বিধাতা। আয়ুষ্মতি ভব। বিধাতা, তুমি কেন এসেছো আতর ঘরে? তুমি কি জানো না বিধাতা, আতর ঘরে পুরুষ মানুষরা আসতে নেই? কিন্তু আমাকে যে আসতেই হবে। তোমাকে আসতেই হবে। তুমি হয়তো জানো না আমি ভাগ্য বিধাতা। পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাটে লিখন লেখা। তাই তো আজকের দিনও এসেছিলাম ওই বাছার ললাটে লিখন লিখবো বলে। লিখন লিখবে বলে এসেছিলে? কিন্তু জানতে পারি আতর ঘরে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। তুমি কি বলো তো? আমি কে জানো বিধাতা? আমি হচ্ছি ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ বিধাতা, হ্যাঁ। জানি না, জানি না তুমি কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজকের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এই আতর ঘরে তুমি আমাকে দেখা পেয়েছো। ঠিক বলেছো বিধাতা। ধাত্রীমা, বলো বিধাতা। আমার কাছে তো সবে শুনলে বাছার ললাতে লিখন লিখেছি আমি। এবার আমার পথ থেকে সরে দাঁড়াও। আমি আমাকে তুমি যেতে দাঁড়াও বিধাতা, আমি তোমার পথ ছেড়ে দেবো বিধাতা, কিন্তু পথ ছাড়ার আগে তোমাকে কয়েকটি কথা আমাকে বলে দিতে হবে। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। এই বিধাতার কাছে তুমি কয়েকটি কথা শুনবে আর আমি তোমাকে বলবো না, তা কি করে হয়? হ্যাঁ বলো ধাত্রীমা, বলো এমন কি শুনতে চাও তুমি আমার কাছে? আমি যখন কথা দিয়েছি তোমাকে, আমি নিশ্চয়ই তোমাকে প্রকাশ করে বলবো। তুমি যখন লিখন লিখতে এসেছো, তাহলে বাছার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার বলে দাও না বিধাতা। বিধাতা, ধাত্রীমা না, একই তুমি প্রশ্ন করলে আমার কাছে। ওই বাছার ললাতে কি লিখন লিখেছি তুমি আমার কাছে জানতে চাইছো? হ্যাঁ বিধাতা, হ্যাঁ। পারবো না, পারবো না ধাত্রীমা। যা কিছু লিখেছি বাছার ললাতে, সেই লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারবো না। তুমি যদি প্রকাশ করে না বল, আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তুমি কি পাগলিনী হয়ে গেছো ধাত্রীমা? তুমি আমার পথ থেকে সরে দাঁড়াতে চাইছো না? তুমি যদি আমার পথ না ছেড়ে দাও, দেখো দেখো পূর্ব আকাশে যেন সূর্য উদিত হবে। একটিবার যদি সূর্য উদিত হয়ে যায়, এই আতর ঘরে আমাকে সারাটি জীবনের জন্য থেকে যেতে হবে। তাহলে বলে দাও না বিধাতা, এমন কি লিখন লিখেছো তুমি? আমি পারবো না। হো দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। ধাত্রীমা, হো দারুণ বিধি রে, কি লিখন লেখিলে বাছার ললাটে। আমি বলতে পারবো না ধাত্রীমা, তুমি আমার কাছে শুনতে চেও না।
যদি না বলো বিধাতা তে জীব জীবনে দারুণ। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা, হ্যাঁ এ কি বলছো তুমি? আমি সত্যি বলছি বিধাতা। আমি যদি সেই লিখনের কথা তোমার কাছে না বলি তবে তুমি কি করবে? আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে না! বিসর্জন দেব। না ধাত্রীমা, তুমি কি পাগলিনী হয়ে গেছো? সুন্দর প্রাণকে তুমি ওই গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো? তুমি হয়তো জানো না ধাত্রীমা, জানো না মানব জনম হচ্ছে দুর্লভ জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জনম পাওয়া যায়। এই মানব জনম যদি তুমি একটিবার হারিয়ে ফেলো, না জানি কোনোদিন আর এই মানব কুলে তুমি জন্ম পাবে কি না। আমি কেন শুনতে চাইলাম জানো বিধাতা? কেন ধাত্রীমা? আমি যে ধাত্রীমা, আমি যে সবার মা, তাই এই হতভাগী এক এক করে 6-6টি সন্তানকে হারিয়েছে। তাই আমি শুনতে চাইলাম বিধাতা। আমি বলো জানি, না, তো হয় তোমার একবার বলো না। আমি জানি ধাত্রীমা, তুমি তো শুধু তোমার সন্তানের মা নও, তুমি হচ্ছে এই জগতের সবার মা। তুমি ঠিক বলেছো। কেননা প্রসবকালে যে মায়েরা হাহাকার করে ভগবানকে ডাকে, ভগবানের পরের স্থানটুকু শুধুমাত্র তোমার। যেই মাকে তুমি সুন্দর করে সেই মাকে কোলে নিয়ে তার প্রসব যন্ত্রণা তুমি নিজের ভাগ করে নাও। তুমি জগতের মা, তুমি শুধু তোমার সন্তানের মা নও। হ্যাঁ তুমি ঠিক বলেছো, বলো। তাই তো রানীমার হয়ে তুমি আমার কাছে বারবার একই প্রশ্ন করো। হ্যাঁ বিধাতা, হ্যাঁ শুনতে চাও তুমি সেই বাছার ললাতে লেখনের কথা? হ্যাঁ আমি শুনতে চাই, বলো না। যদি না বলি, যদি না বলো আমি তোমার পথ ছাড়বো না। একই প্রশ্ন বারবার করে একই প্রশ্ন করে আমার কাছে তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। তাই যখন শুনতে চাইছো এই বাছার ললাতে লেখনের কথা, আমি তোমার কাছে বলবো। বলো না বিধাতা। বলবো ধাত্রীমা, তুমি যখন আমার পথ ছেড়ে দেবে না বলবো। কিন্তু একটি কথা তোমাকে বলে যাই ধাত্রীমা, বলো না। সেই বাছার ললাতে লেখনের কথা বলবার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। আমাকে শক্ত হতে হবে। না জানি সেই লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার মাথায় ভেঙে পড়বে, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, তোমার 2 চোখ অন্ধকার হয়ে যেতে পারে। বিধাতা, তাহলে কি এমন লিখন লিখেছো তুমি? এমন কি লিখন লিখেছো তুমি? এই কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? বলো না। আমার চোখে জল? তুমি এমন কিছু লিখোনি তো? জানো ধাত্রীমা, এমন কি লিখেছি? বলো না। বাছার আয়ু হবে মাত্র শুধু 12টি বৎসর। 12টি বছর? 12 বৎসরের মধ্যে সে পড়াশোনা করবে। আহা, শুধু তাই নয়, তারপর নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, নিজের মামিমাকে হরণ করবার পর সে 12টি বৎসরের মধ্যে বিয়ের জন্য পাগল হবে। 12 বৎসরের মধ্যে সে বিবাহ করিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিবাহ রাত্রিতে সেই বাছাকে দংশন করবে। আমি কেন যে বলতে পারছি না। তোমাকে বলতে হবে বিধাতা। আমার জিহ্বাখানা যেন আনষ্ট হয়ে আসে। তোমাকে বলতে, আমি যে বলতে পারছি না ধাত্রীমা। তোমাকে বলতেই হবে বিধাতা। বিবাহ রাত্রিতে দংশন করবে ওই পদ্মার কাল লাগিনি। না বিধাতা, না, তুমি বাচ্চা লালাটা লিখতে পারো না। তুমি লিখতে পারো না তো হয় তোমার। আমি জোড়হাত করে বলছি বিধাতা, এই লিখন তুমি ফিরিয়ে নাও। কি করেছো বিধাতা তুমি? পারবো না, পারবো না ধাত্রীমা, পারবো না। আমি জানি যেই লিখন আমি একবার লিখে দিই, সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না। কেন বিধাতা, কেন? তুমি তো ভালো করে জানো এই হতভাগী এক এক করে 6-6টি সন্তানকে হারিয়েছে, কত কষ্ট করে মা ডাক ফিরিয়ে পেয়েছে। আমি সবে কিছু জানি। মা ডাক থেকে তাকে বঞ্চিত করে দিবে না বিধাতা, না, এ কখনো হতে পারে না। আমি সবে জানি ধাত্রীমা, এই লিখন লেখা আমার উচিত হয়নি। কিন্তু তুমি জানো না,
আমি যে একজনের সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হয়েছ। 300 অঙ্গীকার করবার পর আমাকে তার মনের কথা আমার কাছে প্রকাশ করে বলে, এই লিখন লিখতে বলে। আমি যে ভাগ্য বিধাতা হইতে গেলেও আমি যে একজনের আদেশের গোলাম। আদেশের গোলাম। তাই তো। আদেশের গোলাম হয়ে তুমি লিখন লিখেছো। তাই তো আমি বাধ্য হয়েছি ধাত্রীমা। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে ধাত্রীমা, লিখনের কথা বলবার পর তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে, আমাকে যেতে দেবে। তাই এবার তো বলেছি, এবার সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও, আমাকে তুমি যেতে দাও। আমি তোমার পথ যেতে দাও, ছেড়ে দিলাম বিধাতা। কিন্তু দাঁড়াও বিধাতা, দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার সময় তোমার কর্ণকোহরে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। একটি কথা? যেই লিখনের কথা বলেছি আমি তোমার কাছে প্রকাশ করে, সেই লিখনের কথা যদি কোনোদিন তুমি তুমি কোনোদিন যদি কারো কাছে প্রকাশ করে বলো, প্রকাশ করে বলি, সেই দিন তুমি সঙ্গে 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 শিলায় নিত হবে। না বিধাতা না, একই করলে তুমি, একই করলে তুমি বিধাতা। আমি এই কথা যদি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলাই পরিণত, আমি বলবো না, আমি বলবো না বিধাতা, বলবো না। ধাত্রীমা, তোমার না একমাত্র সন্তান রয়েছে, তোমার সন্তানকে ছেড়ে এসেছো। দেখো দেখো, তোমার সন্তান গোপাল যেন হাহাকার করে গোপাল? মা মা বলে ডাকে। গোপাল? এই মুহূর্তে তোমার সন্তানের কাছে তুমি ছুটে যাও। গোপাল! যাও। এই তো, গোপাল! এই তো আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে আমি পালিয়ে যাই। গোপাল! কই আমার গোপালকে তো দেখছি না বিধাতা। বিধাতা, বিধাতা চলে গেল, এমন একটা অভিশাপ দিয়ে গেল আমায়। আমি যদি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব, আমি বলবো না, আমি বলবো না প্রকাশ করে। আমি যদি বলি আমি যদি শিলায় পরিণত হয়, আমার ছোট্ট গোপালের কি হবে? আমার গোপালকে কি এক মুষ্টি অন্ন তুলে দিবে মুখে? আমি পারবো না, আমি প্রকাশ করে বলবো না। তাই তো আদর ঘুরে ভাবে আমি চোখের জল ফেলবো না। ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, আজ সকাল হয়েছে বলে? হ্যাঁ রানীমা। যার জন্য তুমি আমায় ডাক দিয়েছ। ধাত্রীমা বলুন। আজ আমার সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ রানীমা। তোমার চোখে কেন জল? কই না তো রানীমা। মনে হয় তোমার সে গোপালের কথা মনে পড়েছে। তাই? আপনি ঠিক বলেছেন, আপনার খোকনকে দেখতে দেখতে আমার গোপালের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে। আমি সত্যি বলছি রানীমা। হ্যাঁ বেশ মা, তাই যদি হয়, তাই এই আতুর ঘরে তোমায় নিয়ে প্রবেশ করেছিলাম। হ্যাঁ, আতুর ঘর থেকে বেরোনো ভরে আমাদেরকে ষষ্ঠী পুজো করতে হবে। আপনি ঠিক তাই বলেছেন। চলো দেরি না করে ষষ্ঠী পুজো সেরে আপনাকে স্নান করিয়ে, আপনার খোকনকে স্নান করিয়ে আমি আমার গোপালের কাছে ফিরে যাবো। বেশ, রানীমা। বেশ, মা। বেশ, তাই চলো। তাই চলো। খবর তো অনেক। জয় গুরু, নমস্কার।